যারা জানমালের ক্ষতি করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না বললেন প্রধানমন্ত্রী। এমপি আনার হত্যায় কলকাতায় গ্রেফতার সিয়াম, মরদেহ উদ্ধারে কাজ করছে দুই দেশের গোয়েন্দা সংস্থা। বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু, বীরত্বের স্মারক চিহ্ন হয়ে থাকবে বললেন সিইসি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9:21 সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যারা সহিংসতা করে মানুষের জানমালের ক্ষতি করবে তারা যতই মুরব্বি ধরুক কোনো ছাড় নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষমতার প্রলোভনে কাজ হয়নি বলেই দেশি বিদেশি ষড়যন্ত্র এখনো চলছে। 14 দলীয় জোটের সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। দ্বাদশ নির্বাচনের পর এই প্রথম গণভবনে 14 দলের বৈঠক। সভাপতির আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 14 দলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়। বঙ্গবন্ধু কন্যা নেতাদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জনগণ বিরোধী ষড়যন্ত্র রুখতে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে আরও সুসংগঠিত হতে হবে। পরের যে ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নেই। যদি জনগণ চায় ক্ষমতা আসবো, নইলে আসবো না। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন অনেকের পছন্দ নয়। যারা দেশ ও জনগণের ক্ষতি করবে তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না। গ্রেডের হামলাকারী, 10টা অস্ত্র চোরাকারবারি, দুর্নীতিবাজ, এরা এখন যদি সেই বিদেশের মাটিতে বসে আমি ডিজিটাল বাংলাদেশ করেছি সেই সুযোগ পাচ্ছে, সেই সুযোগ নিয়ে এখান থেকে রোজি আন্দোলন, সরকার উৎখাত, এরকম হুমকি ধামকি দেয়। যতক্ষণ জনগণ আছে আমাদের সাথে, ওটা আমি কেয়ার করি না। কিন্তু তারপর দেশের যে জ্বালাও পোড়া, অগ্নিসংযোগ, এগুলি যেন না করতে পারে, এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই। যতই মুরব্বি ধরুক আর যাই ধরুক, এদেরকে আমরা ছাড়বো না। বৈশ্বিক নানা কারণেই দেশের অর্থনীতির উপর চাপ আছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, সব বাধা অতিক্রম করেই এগিয়ে যাচ্ছে দেশ। আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হচ্ছে, হবে আমি জানি, কিন্তু আমি এটা পাত্তা দিই না। সোজা কথা, দেশের মানুষ হচ্ছে আমার শক্তি। মানুষ যদি ঠিক থাকে আমরা আছি। কাজে এমনকি কোভিডের সময়ও আমরা যথেষ্ট ধরে রাখতে সক্ষম হয়েছি। তবে এখন সবথেকে যেটা সমস্যা হচ্ছে ইনফ্লেশন। এটা শুধু বাংলাদেশে না, আজকে যেন আমি নিউজ দেখছিলাম, আমেরিকার যে একটা রিপোর্ট দিয়েছে ইকোনমির উপরে, তাদেরও ইনফ্লেশন একটা বিরাট সমস্যা। রিজার্ভ, অনেক দেশেরই রিজার্ভ কমে যাচ্ছে, আমাদেরও। তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না, এটা নেবে খুব বেশি চিন্তার কিছু নেই। কোনো ধরনের যুদ্ধ সহিংসতা নয়, বরং বাংলাদেশ শান্তির পক্ষে মন্তব্য করে আবারও জোরালো অবস্থানের কথা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহের অস্তিত্ব বিলীন করতেই শরীর খণ্ড বিখণ্ড করা হয়েছে। আলামত নষ্ট করতে শরীরের মাংসে হলুদ মিশিয়ে ফেলে দেওয়া হয় বিভিন্ন জায়গায়। আনার হত্যার এমন লোমহর্ষক বর্ণনা দিলেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার। এদিকে ঘটনা তদন্তে ঢাকায় এসেছে ভারতীয় পুলিশের একটি দল। রাসেল খানের রিপোর্ট। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিমের হত্যার খবর সামনে আসার পর থেকেই তার মরদেহ নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। খণ্ডিত মরদেহ উদ্ধার হলেও এখনো পুরো লাশের হদিস মিলেনি। অবশেষে সবকিছু খোলাসা করল ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ। বাংলাদেশে হত্যার পরিকল্পনা হলেও পরে সিদ্ধান্ত হয় এমপি আনারকে খুন করা হবে ভারতে।
ডিবি বলছে এই হত্যার মূল পরিকল্পনাকারী এমপি আনারের বাল্যবন্ধু আক্তারুজ্জামান শাহীন, আর সরাসরি হত্যায় জড়িত ছিল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমানুল্লাহ ও তার বান্ধবী সেলেস্তি রহমান। শাহীন গা ঢাকা দিলেও শেষ রক্ষা হয়নি তার সহকর্মীদের। সিয়াম তারা আগে ভিতরে ছিল, যেটা 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যে কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। আটকদের বরাত দিয়ে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, হত্যার পর আনারের মরদেহ থেকে আলাদা করা হয়েছে হাড় ও মাংস, পরে বিভিন্ন স্থানে ফেলে দেয়া হয়। লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে। সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায়। রাজধানীর গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকার আলাদা দুটি বাসায় দীর্ঘদিন ধরে এই হত্যার পরিকল্পনা করা হয়েছে। হারুনুর রশিদ জানান, কোনো আর্থিক কারণ নাকি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা হয়েছে তারও তদন্ত করা হচ্ছে। আর্থিক কারণে বা রাজনৈতিক কারণে অথবা কোনো আধিপত্য বিস্তারকে ঘিরে কোনো ধরনের কারণে ঘটনাটি ঘটেছে কিনা সেটা আমরা তদন্তে বের হয়ে আসবে। পাশাপাশি আপনারা জানেন যে মূল যে মাস্টারমাইন্ড এবং যে আমাদের ভিকটিম তারা কিন্তু পরস্পরের বন্ধু, তারা একসময় একসাথে খেলাধুলা করত। অধিকতর তদন্তের প্রয়োজনে সরকার অনুমতি দিলে বাংলাদেশের গোয়েন্দা দলও যাবে ভারতে। কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশের ডিবি আমরা সম্মিলিতভাবে কাজ করছি এবং আমরা একে অপরের সাথে আমাদের তথ্য আদান প্রদান করছি। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। সংসদ সদস্য আনারের মরদেহ উদ্ধারে ভারত ও বাংলাদেশের গোয়েন্দা সংস্থা একসাথে কাজ করছে। ঘটনা তদন্তাধীন থাকায় এখন বেশি কিছু বলা যাচ্ছে না। আর নিহত এমপি কোনো অপকর্মে জড়িত কিনা তাও তদন্তে বেরিয়ে আসবে। আনার হত্যার ঘটনায় এসব কথা বলেন সরকারের প্রভাবশালী মন্ত্রীরা। সহকর্মীদের সহায়তায় তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভায় যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এইসব যখনই প্রমাণিত হয় প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স। সভায় ওবায়দুল কাদেরের বক্তব্যে উঠে আসে কলকাতায় নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার প্রসঙ্গটি। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি। তবে আওয়ামী লীগের সে কি ছিল সেটা বড় কথা। সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখব, তার জন্য শোকার্ত মানুষের, তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। সংসদ সদস্য আনারের মরদেহ উদ্ধারে দুই দেশের গোয়েন্দা কর্মকর্তারা নিবিড়ভাবে কাজ করছেন। জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে আমাদের মিশন। বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিমবাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবারও জানালেন, এখনো পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তাতে দেশের মানুষই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রায় সব কিছুই আমাদের চিহ্নিত হয়েছে। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত, প্রায় মানে কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেব আমরা সম্পূর্ণ মানে একমত হতে পারলে, দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। সাংসদের হত্যাকাণ্ডের বিষয়টি সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গুরুত্বের সাথে নিয়েছেন। সবাই আমরা খুব সিরিয়াসলি এটা দেখছি এবং আমরা আশা করছি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারব। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, এটি মুক্তিযোদ্ধাদের বীরত্বের স্মারক চিহ্ন হয়ে থাকবে। মফিউর রহমানের রিপোর্ট। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা স্মার্ট এনআইডি কার্ড বিতরণের এই আয়োজন
বীর মুক্তিযোদ্ধাদের হাতে বীর মুক্তিযোদ্ধা খচিত নতুন কার্ড ও স্মারক তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সহ আমন্ত্রিত অতিথিরা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের অবদান অম্লান থাকবে। আপনারা কিন্তু বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটা দেশের স্থান করে দিয়েছেন। আপনাদের যে সম্মান দিতে পেরেছি, আমি মনে করি আপনাদের প্রাপ্য সম্মানের তুলনায় তা কিছুই নয়। পরে সিইসি বলেন, নিয়তির নিয়ম মেনে সব বীর মুক্তিযোদ্ধারাই একসময় দুনিয়া থেকে বিদায় নেবেন, কিন্তু এই স্মার্ট কার্ডটি তাদের বীরত্বের স্মারকচিহ্ন হয়ে থাকবে। আপনাদের কার্ডের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা লেখা থাকবে, এটা সত্যি আমাদেরকে খুব আনন্দ দিচ্ছে, আপনাদেরকেও নিশ্চয়ই আনন্দ দেবে। এই কার্ডটিও আপনারা থাকবেন না, কিন্তু আপনার সন্তানদের কাছে, আপনার নাতি নাতনিদের কাছে এটা আর্কাইভ হয়ে থাকবে। এটাকে কখনোই হারাবেন না, এটা কিন্তু বীরত্বের একটি স্মারক। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সব বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। আমরা আপনারা মিলে সেটা করব। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, আগামী 3 দিনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী 48 ঘন্টায় শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত করবে তা এখনও নিশ্চিত নয়। মানিক শিকদারের রিপোর্ট। গত এক সপ্তাহ থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে চলমান ঘূর্ণন বায়ু থেকে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের তাপমাত্রা গত দিনের তুলনায় বেড়েছে 1 থেকে 3 ডিগ্রি। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ঈশ্বরদী ও রাঙ্গামাটিতে 38.5 ডিগ্রি সেলসিয়াস। যখন সাগরে কোনো একটা সিস্টেম গ্রো করে সেই সময় ল্যান্ডে বৃষ্টি কমে যায়। যখন ল্যান্ডে বৃষ্টি কমে যাবে, অটোমেটিক্যালি এই সময় তাপমাত্রা বেড়ে যাবে। লঘুচাপটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী কয়েকদিনে এটি শক্তিশালী হতে পারে। সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। এর পরের স্টেপ হচ্ছে আপনার নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশন। এটা হয়তো আগামীকাল ভোরের ভিতরে এটা হয়ে যাবে, এবং তারপরে স্টেপ যে আপনার গভীর নিম্নচাপ এবং সাইক্লোন। আশা করি যে আপনার শনিবার সকাল নাগাদই এটা মানে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি এ মাসের শেষে উপকূলে আঘাত হানতে পারে। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের কোস্টে আসার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল গেলে আপনার মোর স্পেসিফিক বলা যাবে কোন এলাকায় যাবে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। মাছ ধরার নৌকা আছে, তারা কোস্টের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নরসিংদীতে মনসুর আলী হত্যা মামলায় 9 জনের যাবজ্জীবন দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ 1 আদালতের বিচারক এই রায় দেন। মেয়েকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার জেরে মনসুর আলীর সাথে বিরোধ সৃষ্টি হয় একই এলাকার আলামিনের। এরই প্রেক্ষিতে 2009 সালের 7 এপ্রিল মনসুর আলীকে অপহরণের পর হত্যা করা হয়। রায়ে 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। তাছাড়া 1 জনকে 3 বছরের কারাদণ্ড ও 2 জনকে খালাস দেওয়া হয়েছে। এই পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খবর। দীর্ঘ 6 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে কাঁচামরিচ আমদানি। এরই অংশ হিসেবে হিলির এক ব্যবসায়ী ভারতের কানপুর থেকে 10 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করেছেন। প্রতি মেট্রিক টন মরিচ $200 মার্কিন ভারত থেকে আমদানি করা হলেও কাস্টমসে এর শুল্কায়ন মূল্য ধরা হয়েছে $500 মার্কিন। ফলে প্রতি কেজি কাঁচামরিচ আমদানিতে শুল্ক পরিশোধ করতে হচ্ছে 34 টাকা হারায়। এ পর্যন্ত 6 জন ব্যবসায়ী 2900 মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন। আর এরই সঙ্গে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
যারা জানমালের ক্ষতি করবে তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না বললেন প্রধানমন্ত্রী। এমপি আনার হত্যায় কলকাতায় গ্রেফতার সিয়াম, মরদেহ উদ্ধারে কাজ করছে দুই দেশের গোয়েন্দা সংস্থা। বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু, বীরত্বের স্মারক চিহ্ন হয়ে থাকবে বললেন সিইসি। দর্শক, ২১-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।